ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিমুল্লাহ, ফাউন্ডার অফ ওয়েবথিং। এই কথাটা প্রায় অনেকদিন ধরে ক্লাস নেওয়া হয় না, যার কারণে অনেকদিন যাবত এই কথাটা বলা হয় না। তো পরিচয় ফাউন্ডার বলতে যে আসলে যে আমি মালিক, কর্তৃকভাবে বিষয়টা এমন না, আমরা সবাই মালিক। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা দেখি ছোট ছোট কিছু জিনিস শেখার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সবকিছু ঠিক আছে, ভালো কিছু শিখতে পারবে। ওকে, প্রথমেই আমাদের যে প্রবলেম গুলো আসলে রাইট নাও ফেস করি, প্রথমে আমরা একটু এখানে আসি। রাইট নাও যে প্রবলেম গুলো ফেস করি, সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে অনেকেই মনে করে যে ভাই, ক্লায়েন্টের মিটিং বলতে আসলে মিটে গিয়ে মনে হয় আমার বাপ দাদার নানা নানি খোঁজ খবর নেই। আসলে বিষয়টা তা না। ক্লায়েন্ট হোক অথবা বিজনেস ওনার হোক অথবা কোনো এজেন্সিতে আপনি জব করেন, যাই হোক না কেন, আপনি যে কাজ করবেন, যে রিকোয়ারমেন্ট নিয়ে আসলে ওখানে প্রবেশ করবেন, ঠিক সেই বিষয়ে আপনাকে কিন্তু তারা কিন্তু জাজমেন্ট করবে। এ ব্যতীত যখন আড্ডা দেওয়া হয় প্রত্যেকটা জায়গায়, মানুষ, আমরা যেহেতু মানুষ, এরকম সেশন থাকে বা সময় থাকে যে সময়গুলোতে আসলে ওইভাবে টেক কেয়ার করে সবার জায়গা থেকে। তো রাইট নাও যে প্রবলেম গুলো আমরা ফেস করে আসছি সর্বোচ্চ, মানে আমাদের লাইফে এমন কেউ নাই যে আমাদের লাইফে প্রবলেম গুলো ফেস করি না। সেটা আমরা সকলের লাইফে, ইভেন আমার লাইফে, ক্লায়েন্ট মিটিং এর একটা আসলে ভালো একটা স্ক্রিপ্ট বা প্রেজেন্টেশন হয় না। তো প্রেজেন্টেশনটা কি আর উইনিং টেমপ্লেটটা কি, এবং এইগুলোর মধ্যে আসলে মার্কেটিং এর ফলো আপটা আসলে কিভাবে করা উচিত, এটাই আমাদের সবচেয়ে বেশি হ্যাসেল। তো হ্যাসেল যেরকম আছে, যদি এগুলো আপনি গুছিয়ে নিতে পারেন, আপনি এগিয়ে যেতে পারেন। যেমন আজকে শাকিল ভাই বললো যে আসলে ফাইবার আমাকে একজন নক করেছে, বাট সামহাও ওই 3 মিনিটের মধ্যে সে অন্য কাউকে, প্রফেশনাল কাউকে কাজটা দিয়ে ফেলেছে। তার মানে কি, এটা থেকে আমাকে বুঝতে হবে যে এই 3 মিনিটের মধ্যে এট এ টাইম আমাকেও যেমন মেসেজ দিয়েছে, এরকম আরো হয়তো বা 4-5 জনকেও মেসেজ দিয়েছে তার জায়গা থেকে। তাহলে মেসেজটা কিন্তু তার কিন্তু রেডি আছে, মেসেজটা রেডি আছে। সে কিন্তু রেডি রেখে মেসেজটা পপ আপ করেছে সবাইকে ইনবক্সে গিয়ে। ঠিক তেমনি ভাবে আমরা যখন ফলো আপ করবো বা মার্কেটিং এর মেসেজ বা উইনিং টেমপ্লেটে যে কথাটা বলছিলাম ওই পর্যন্ত যাব, সেই জায়গাতে যাওয়ার জন্য আমাদেরকে কিছু জিনিসের কম্বিনেশন গুলো ঠিক করতে হবে। সেটা ডিপেন্ড করবে যার যার যেটা স্কিল আছে আপনাদের। নট যে আমি আসলে এসইও করি, আমি আসলে গুগল অ্যাডভার্টাইজিং করি, আমি ফেসবুক ক্যাম্পেইন করি, সবার সাথে যে সবার মিলবে বিষয়টা এমন না। ওকে, যেহেতু স্ক্রিনটা শেয়ার আছে, আশা করি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো দেখেন, এখানে খাতা কলম নিয়ে আসলাম। আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়ের মধ্যমণি বা যে জিনিসগুলো আসলে প্রয়োজন সেই জিনিসগুলো আগে একটু নোট করার ট্রাই করি। প্রথমটা হচ্ছে ক্লায়েন্ট মিটিং এ স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট, আচ্ছা, বুঝার সুবিধাতে বুঝেন। উইনিং টেমপ্লেট। ওকে, থার্ড হচ্ছে ফলো আপটা, জাস্ট ফলো আপ লিখে লিখলাম, ফলো আপ স্ট্র্যাটেজি। আর ফোর্থ হচ্ছে ইভেন যারা এখন রাইট নাও সোশ্যাল মিডিয়া ম্যানেজ, সোশিয়াল সোশিয়াল স্ক্রিনে কিছু দেখা যায় না? ভাই দেখা যাচ্ছে তো। আহ, হয়তো বা আই থিঙ্ক আপনার ওখানে থেকে নেটে প্রবলেম হচ্ছে। সাফায়াত ভাই, যে আপনার ক্যামেরা অন করা আছে, ক্যামেরাটি অফ করে ফেলে না। ওকে, ওকে। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটা বলতে আসলে কি বোঝায়? এটা একটা স্কিল বেস। তো এই স্কিলটার জন্য আসলে কিভাবে ক্লায়েন্টের কাজ প্রোভাইড করে থাকি আমার ইন থেকে এটা আমি দেখাবো। বাট এই জিনিসগুলো সকলেরই প্রয়োজন, একদম বেসিক জিনিস, সকলের কমন একটা জিনিস। তো প্রথম অবস্থায় দেখেন যে এই জায়গাতে ক্লায়েন্ট মিটিং স্ক্রিপ্ট অথবা উইনিং টেমপ্লেট বলতে আসলে কি বোঝাচ্ছে, এই দুটার আবার একে অপরের সাথে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, একে অপরের সাথে খুবই ভালো সম্পর্ক। কিরকম ভালো সম্পর্ক? মনে করেন ন্যাংটা গালের বন্ধু, এক কথায় শেষ। ঠিক আছে? তো দেখেন, ক্লায়েন্ট মিটিং স্ক্রিপ্ট এবং উইনিং টেমপ্লেট, এই ক্লায়েন্ট মিটিং স্ক্রিপ্টের মধ্যে আবার কাস্টম চেক লিস্টের একটা কম্বিনেশন আছে। কাস্টম চেক লিস্টের একটা কম্বিনেশন আছে। নামটা কি বললাম? কাস্টম চেক লিস্ট। চেক লিস্ট মানে বলতে তো আমরা বুঝি এই যে মার্ক চিহ্নটা, এটা, তাই না? কিন্তু আমাদের সার্ভিসের উপর, প্ল্যাটফর্মের উপর একটা কাস্টম চেক লিস্ট আছে। যেমন ইন প্রিভিয়াস একটা কিউসি একটা পোস্ট করছিলাম, আপনি একজন
গ্রাফিক্স ডিজাইনার না হওয়া সত্ত্বেও কেন আসলে ক্যানভাটা সম্পর্কে জানেন। বাট আমি আজকে যে এক্সপ্লেনেশন করব, এবং আপনার ওই পোস্টটা স্টিল এখন আছে ওয়েবটিতে, আপনি পোস্টের কমেন্ট গুলো সবার দেখবেন। এই এক্সপ্লেনেশনের সাথে আপনাদের ওই কনসেপ্টে অনেক রাত দিন তফাৎ হয়ে গেছে, অথবা কারো কিছু কিছু আসছে, কারো কিছু কাছে আসছে। মার্কেটিং এ, সেটা মার্কেট প্লেস হোক অথবা আউট অফ মার্কেট প্লেস হোক, সার্ভিস সেল করার জন্য যে সেলস ফানেল অথবা মার্কেটিং এর যে সেলস এর যে রেজাল্ট আনার জন্য আপনাকে মাইন্ডসেটের উপর অনেক ডিপেন্ডেবল হতে হবে। এখন সকলের মাইন্ডসেট যদি একই রকম হয়ে যায়, তাহলে আমাদের আসলে সার্ভিস সেল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সার্ভিস সেল করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই যে হাতে দেখেন যে ক্যানভাটা দিয়ে বুঝাই। ক্যানভা, আপনি ভাই ফেসবুক অ্যাডভার্টাইজিং করেন, আপনি ভাই গুগল অ্যাডভার্টাইজিং করেন, আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করেন, প্রত্যেকটা জিনিসের সাথে আপনি প্রয়োজনে ক্যানভাটা ইউজ করছেন। তার মানে ক্যানভা একটা স্কিল আপনার আছে। জাস্ট কনসেপ্টটা বুঝবেন, মাইন্ডসেটটা। আপনি যে কনসেপ্টে কথাটা উত্তরটা দিয়েছেন আর আমার কনসেপ্ট একটু মিলান, তাহলে আপনি এত কিছু করার ক্ষেত্রে, ইভেন বিভিন্ন কাজ করার ক্ষেত্রে আপনি ক্যানভাটা রেগুলারলি ইউজ করতেছেন। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, ক্যানভা নিয়ে কেন আপনি আসলে মার্কেটিং করেন না? আমি তো ক্যানভা ডিজাইনার, 2 বছর ধরে ক্যানভাতে ভালো ডিজাইন করে থাকি, ক্যানভা দিয়ে আসলে কি ইমেজ ডিজাইন করে থাকি, ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে থাকি। আমাকে বলেন এটা নিয়ে কেন করেন না, এর উত্তরটা কেন করেন না? উত্তর দিতে পারেন, যে কেউ যদি পারফেক্ট ভাবে উত্তর দিতে পারেন যে ভাই আমি এটা উত্তর দিতে পারবো, এটা ভালো একটা ডেফিনেশন আমার কাছে আছে, তো এই জন্য আমি ক্যানভা দিয়ে মার্কেটিং করি না। বলেন, সমস্যা নেই। 1-2 জন বলেন, উত্তর দেন, ভালো লাগবে না। আসিফ ভাই, শাকিল ভাই। ভাই আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে একদম ক্লিয়ার, বলেন। আহ, ক্যানভা, মানে এর কারণ হচ্ছে ভাই, ক্যানভা তো আমার স্পেসিফিক নিশ না, আপনি এই আপনার জন্য মতো উত্তর ক্যানভার দেন, সমস্যা সার্ভিসটা নেই। দেওয়া হয় না। ওকে, শাকিল ভাই। হ্যাঁ ভাই। আসিফ ভাই, সরি, জি ভাই। বলেন, উত্তর দেন একটা, তাহলে সবার ভালো লাগবে না কথা বলতে। আহ, একটু দুঃখিত ভাই, ছিল আমি একটু একটা ওকে, মিটিং এর ঠিক মধ্যে আছে, আছি, তো তাই ঠিক একটু। আছে, ঠিক আছে। ওকে, এখন দেখেন যে ফেসবুকে অ্যাডভার্টাইজিং আপনি করতেছেন কোন একটা ক্লায়েন্টের জন্য, এর একটা ইমেজ প্রয়োজন, আপনি ক্যানভাতে বানাইলেন, ঠিক আছে, ওকে ফাইন, দ্যাটস গুড। গুগলের জন্য বানাইলেন, ইউটিউবে থাম্বনেল ডিজাইনের জন্য বানাইলেন, আপনি নিয়মিত পোস্ট করেন সেটার জন্য বানালেন। আপনি দেখেন আপনার যে স্কিল গুলো আছে সেটা কোনো অংশে কম না কিন্তু রে ভাই। অংশে কম কি কোন অংশে? ক্যানভাটা কি কম সময় দিচ্ছেন? আপনি দিচ্ছেন না তো, নিয়মিত লাগতেছে। এটা দিয়ে মানুষ কি ফাইবারে সার্ভিস দিচ্ছে না? দিচ্ছে। আপওয়ার্কে সার্ভিস দিচ্ছে না? দিচ্ছে। আউট অফ সার্ভিস দিচ্ছে না? দিচ্ছে। বাট আমরা কেন দিতে পারতেছি না? দিচ্ছে না। না দেওয়ার কারণটা হচ্ছে আমাদেরকে ক্যানভা কিভাবে হেল্প করতেছে, আমার যে স্কিলটা আমি সেল করতেছি, ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডভার্টাইজিং, ইউটিউবের এসইও অথবা ওয়েবসাইট এসইও, ইমেজ ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজ, যেটাই হোক না কেন, যত ইমেজ গুলো লাগতেছে, ইভেন সিটি পর্যন্ত আমরা ক্যানভা থেকে হেল্প দিচ্ছি। তার মানে দেখেন, ক্যানভাটা আমাকে হেল্প করছে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে হেল্প করছে কি, কোন দিকে হেল্প করতেছে? আমার স্কিলটা সেল করাতে সহায়তা করতেছে। ওকে, আমি মানলাম, আপনি প্রশ্নটা করলেন, উত্তর দিলেন ভাই আমার এটা স্পেসিফিক নিশ না, তাহলে আপনার কেন গ্রাফিক ডিজাইন নেন না? আপনি কেন করতেছেন? আপনার তো গ্রাফিক ডিজাইনার থাকা উচিত ছিল যে ভাই আমার একটা গ্রাফিক ডিজাইন আছে, তো গ্রাফিক ডিজাইনিং দিয়ে আমি সব ইমেজ গুলো করে নিই, সেই জন্য ভাই আমি এটা দিয়ে মার্কেটিং করি না। বাট এই স্কিলটা তো আপনার মধ্যে আছে, বাট আমরা করতেছি না। ঠিক তেমনি ভাবে আমাদের পিছন থেকে অনেক স্কিল আছে, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক স্কিল আছে, যে স্কিলগুলো আমাদের সার্ভিস সেল করার জন্য, আপনার নিজের সার্ভিসটা সেল করার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে হেল্প করতেছে, বাট সেটা কিন্তু সামনে আসতেছে না। এই যে একটা মাইন্ডসেট, এই মাইন্ডসেটের ভিতরে ঢুকে এখন দেখেন অনেকে আছে যে ভাই আমি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজ জানি না ভাই, আমি এই কাজ করি নাই, কিন্তু অথচ আপনি নিজেই নিয়মিত 2টা বা ডেইলি 3টা করে পোস্ট করতেছেন, সুন্দর কন্টেন্ট ফরম্যাট আছে, হ্যাশট্যাগ আছে, সুন্দর করে পোস্ট করতেছেন। এটা কি আসলে সোশ্যাল মিডিয়া ম্যানেজের মধ্যে পড়ে না, নাকি এটা অংশ বাদ গেল বলেন? আপনি লিঙ্কডইন সুন্দর করে ম্যানেজ করতেছেন, এটা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজের মধ্যে কি পড়ে না? লিঙ্কডইন এই প্ল্যাটফর্মে কি পড়ে না?
টুইটারের প্ল্যাটফর্মে কি পড়ে না? আপনি নিজের জন্য করতেছেন, অথচ আপনি বলতেছেন যে ভাই আমার এটা কাজে কোনো এক্সপিরিয়েন্স নেই। আপনি আপনার কি সার্ভিস আছে? ভার্চুয়াল সার্ভিস। কি রিলেভেন্ট? আপনি ফেসবুক রিলেভেন্ট অথবা গুগল রিলেভেন্ট। বাট আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তার বিজনেস রিলেভেন্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছেন। কনসেপ্টটা একই। যে জায়গাতে আপনি গুগলের অ্যাডের একটা ইমেজ বানাইতেন, সেই জায়গাতে ক্লায়েন্টের জন্য সেলফ রিপেয়ার, লক স্মিথ, প্লাম্বিং, এই রিলেভেন্ট ইমেজ বানিয়ে আপনি পোস্ট করতেছেন। এই কথাগুলো আসছে কোথায় থেকে? চেক লিস্ট থেকে। চেক লিস্ট থেকে এই কথাগুলো আসছে কোথায় থেকে? চেক লিস্ট থেকে। এই চেক লিস্টটা বোঝানোর জন্য আমরা এই কয়টা কথা বললাম। তো দেখেন, এখন চেক লিস্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? চেক লিস্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখেন, আমরা যখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লিড কালেক্ট করি, লিড গুলো আসলে কিরকম হয়ে থাকে? লিডের স্পেসিফিক কি জিনিস হয়ে থাকে? যে সোশ্যাল প্ল্যাটফর্ম, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, সেটা হতে পারে টুইটার, সেটা হতে পারে টিকটক, সেটা হতে পারে লিঙ্কডইন, সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে এগুলো। এরপরে আমি একটু ইমেল গেলাম, হোয়াটসঅ্যাপ এলাম, আসলাম, এবং এই জায়গাতে SMS মার্কেটিং দেখলাম। তাহলে আমরা লিড বলতে এই ডাটাগুলো তো কালেক্ট করি। তার ডাটা কালেক্ট করি একজন বিজনেস ওনারের, তাই না? এখন এই জায়গাতে আমাদের আটকে যাই, আসলে কোথায় কিভাবে কি করবো রে ভাই। এখন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টিকটক আছে, লিঙ্কডইন আছে। এরপর কি পেলাম? ইমেল পেয়েছি। এরপর কি পেয়েছি? হোয়াটসঅ্যাপ পেয়েছি। ইভেন এই জায়গাতে আরো একটা প্ল্যাটফর্ম পেয়েছি, SMS মার্কেটিং এর জন্য। তো টোটাল এই 8টা প্ল্যাটফর্ম। বাট আপনি কাজ জানেন, কি কাজ জানেন? ধরে নেন একটা সফট স্কিলের একটা কথা বলি, একদম সফট স্কিল। আপনি কাজ জানেন কি? ইউটিউব এসইও। ধরে নেন ইউটিউব এসইও অথবা ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজ, যেন সহজে সবাই বুঝতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজ। এখন আপনি এই 8টা প্ল্যাটফর্মে যখন যাবেন, মানুষজনকে আউটরিচ করার জন্য বা মেসেজ দেওয়ার জন্য, আমরা আসলে প্রতিনিয়ত কি করি? এই জায়গাতে আমার ঝুড়িতে, মানে আমার মাথার উপর যে সার্ভিস গুলো আমি নিয়ে আগাচ্ছি বা আমার ফোকাস সার্ভিস, সেটা নিয়ে মার্কেটিং করবো। ফেসবুকে গিয়ে বলছেন মাই নেম ইজ শিমুল রানা, 7 বছরের এক্সপিরিয়েন্স ভাই, আমি ইউটিউব এসইও করি, খুবই ভালো এসইও তে রেজাল্ট এনে দিতে পারবে। ওকে, এই ইনস্টাগ্রামে মেসেজ দেওয়ার ক্ষেত্রে এটা করতেছেন, টিকটকে এটা করছেন, টুইটারে এটা করছেন, লিঙ্কডইনেও এটা করতেছেন। ধরে নেন আপনার ইউটিউব এসইও সার্ভিসটা আছে। এখন আপনি এই কথার সাথে আপনি নিজের সাথে মিলাবেন যে আপনার সাথে কতটুকু মিলতেছে। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ইউটিউব এসইওর জন্য আমাকে কোন জায়গায় ফোকাস দিতে হবে বেশি ভাই? আগে দেখতে হবে এই একজন বিজনেস ওনারের ক্ষেত্রে এই 8টা যে প্ল্যাটফর্ম পেলাম, আদৌ সে ইউটিউবে ফোকাস দিচ্ছে নাকি দিচ্ছে না। খালি মেসেজ করলেই হবে না রে ভাই। আমরা আসলে মনে করি যে মেসেজ করলে মনে হয় এটা আউট অফ মার্কেট প্লেসে আউটরিচের প্রথম পদ্ধতি, বা আমি এটাই মানে পারফেক্ট। মেসেজ চাইতে আসলে আপনাকে এই অ্যালগরিদম গুলো বুঝতে হবে। অ্যালগরিদম বলতে যে এই যে ইউটিউব দিয়ে আমি আগাচ্ছি বা আমার স্কিলটা ইউটিউব এসব সার্ভিস প্রোভাইড করি, বাট এই ক্লায়েন্টটা বা বিজনেস ওনারটা লাস্ট ইউটিউবে ভিডিও আপলোড করছে 3 মাস আগে, মানে বছরে 4টা ভিডিও আপলোড করে। তার মানে তার ফোকাসটা কেমন? বাট যে মানুষটা রেগুলার ভিডিও আপলোড করে, তার ফোকাসটা কেমন? অবশ্যই আমার এই মানুষের চাইতে এই মানুষটাকে আমি এগ্রেসিভ ভাবে আগাবো বা তার সাথে কমিউনিকেশন করবো। এখন ফেসবুকে গিয়ে আমি মেসেজ দিলাম, লিড কালেক্ট করলাম, ফেসবুকে গিয়ে মেসেজ দিলাম, বাট 10 মাস যাবত ফেসবুকে কোনো পোস্ট হয় না। আপনি ভালো রেসপন্স পাবেন? আমরা তো এই জায়গাতে আটকে যাই যে ভাই মেসেজ করেছি ভাই রেসপন্স করে না। ইনস্টাগ্রামেও সেম। এখন এই কয়টা প্ল্যাটফর্মের মধ্যে ধরে নেন আপনি লিঙ্কডইনে এই ব্যক্তিটা খুবই অ্যাক্টিভ, কথাটা বুঝেন। বাট ফেসবুকে, ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ পাইনি, লিঙ্কডইনে অ্যাক্টিভ পেয়েছি। এখন লিঙ্কডইনে গিয়ে আমি ভাবতেছি যে ভাই তাহলে ইউটিউবে এসে নিয়ে একটা মেসেজ করি, হয়তো এখানে করলে হয়তো রেসপন্স পেতেও পারেন। অথবা আপনি যদি মনে করেন লিঙ্কডইনের কোনো সার্ভিস সেল করার জন্য, একটা কথা আছে, অনেক পুরাতন কথা, হ্যাঁ, এই 2017-18 দিকে শিখেছি। সেটা হচ্ছে একজন মানুষ যে প্ল্যাটফর্মে বেশি সময় দেয়, ফোকাস দেয়, সেম
ওই প্ল্যাটফর্মে যদি কোনো সার্ভিস আপনি অফার করেন, তাহলে অ্যাপ্রোচ করাটা বা কমিউনিকেশন শুরু করাটা আপনার জন্য বেটার, আপনার জন্য এটা বেটার। এখন এটার জন্য বুঝতে হলে, কনসেপ্টটা বুঝতে হলে আমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিতে হবে। ছোট্ট উদাহরণ দিতে হবে ভাই। দেখেন, ফেসবুকে যে ব্যক্তিটা অ্যাক্টিভ আছে, ফুল নিয়মিত অ্যাক্টিভ, ফুল দমে অ্যাক্টিভ আছে, নিয়মিত পোস্ট করে, রেগুলারলি ম্যানেজ করে, সবকিছু বিজনেসটা তার টোটাল বিজনেসটাই আসলে রিপ্রেজেন্ট করে ফেসবুকের মাধ্যমে। এখন ফেসবুকে গিয়ে যদি আমি আসলে ইউটিউবের সার্ভিসের কথা যদি বলি, আর এই ব্যক্তি ইউটিউবে যদি অ্যাক্টিভই না থাকে, রেগুলার ভিডিও আপলোড না করে, আমি কি আসলে এখান থেকে অ্যাপ্রিসিয়েট ভালো কিছু পাবো? কখনোই পাবো না। এবং কমিউনিকেশনটা আমার লং হবে না। যত কমিউনিকেশনটা লং রাখবেন, লং টাইম ধরে কারেন্টও ধরে রাখতে পারবেন। এখন এই জায়গাতে আমরা আসলে কিভাবে মাইন্ডসেটটাকে সেট আপ করি, দেখেন, ফেসবুকে যে কোনো সার্ভিস, যে কোনো কিছু ইমপ্লিমেন্ট অথবা ডেভেলপমেন্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেহেতু আমি আসলে ক্লায়েন্ট আউটরিচ হিসেবে ফেসবুকটাকে বেছে নিয়েছি, এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি কিসের জন্য? ক্লায়েন্ট আউটরিচ করার জন্য। এখন আমি ক্লায়েন্ট আউটরিচ করবো, অথচ আমার ফেসবুকে, ধরে নেন আমার ফেসবুকটা গোছানো না, নিয়মিত আমি নিজে পোস্ট করি না, আমারই কোনো ফলোয়ার নাই, আমার পোস্টে লাইক নাই। এখন আমি যদি তাকে গিয়ে বলি তোমার পোস্ট ভালো না, তোমার পোস্টে নিয়মিত এঙ্গেজ হয় না, লাইক পায় না, তাহলে কি হবে? কখনো হবে না। সো আপনি ক্লায়েন্ট আউটরিচ করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম বেছে নেবেন, অবশ্যই সেই প্ল্যাটফর্ম গুলো গুছিয়ে নিয়মিত রেগুলারলি পোস্ট করতে হবে, এবং সেটা অবশ্যই 2 মাস 3 মাস সময় দিয়ে তারপর আপনি আউটরিচে গেলেন। কারণ আপনার নিজের জায়গাটাকে ঠিক রাখতে হবে, আপনার নিজের জায়গাটাকে ঠিক রাখতে হবে। এবং ঠিক রাখার পরবর্তীতে আমরা কি করব? একজন মানুষের যখন এরকম ডেটা পেলাম, আমি যখন এরকম ডেটা পেলাম যে 8টা প্ল্যাটফর্ম পেয়েছি ভাই, 8টা প্ল্যাটফর্মের মধ্যে থেকে অ্যাক্টিভ প্ল্যাটফর্ম বেছে নিতে হবে আগে। কোন প্ল্যাটফর্মটা অ্যাক্টিভ? এখন আমার গোল অফ সার্ভিস, আমি ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড করি ভাই, ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড করি। ইউটিউব এসইও সার্ভিস যদি প্রোভাইড করে থাকি, আমি এই 8টা প্ল্যাটফর্মের মধ্যে আগে বেছে নিব কোন প্ল্যাটফর্মে সে অ্যাক্টিভ। ধরে নেন ফেসবুকে সে অ্যাক্টিভ, ইনস্টাগ্রামে অ্যাক্টিভ, ওকে, ইমেলে অ্যাক্টিভ আছে, বাকি 3টা 4টা প্ল্যাটফর্মে সে অ্যাক্টিভ না। এখন এই সেম মেসেজ ইউটিউব এসইওর জন্য এই জায়গাতে তিনজন 3টা প্ল্যাটফর্ম পেলেন, একজন মানুষের 3টা প্ল্যাটফর্ম পেলেন, এবং আপনি একটা মেসেজ লিখে আছে, হ্যালো মাই নেম ইজ শিমুল রানা, আই এম ফ্রম বাংলাদেশ, আমি খুবই ইউটিউব এসইও এক্সপার্ট, আপনার ভিডিওটা এঙ্গেজ করে বা এই সেই করে হাবড়ি জাবড়ি করে আমি রেজাল্টে মেরি, ধরে নেন একটা মেসেজ লিখেছে। এখন এই মেসেজটা যদি ইমেলও করেন, এই মেসেজটা যদি ইনস্টাগ্রামে দেন, এই মেসেজটা যদি ফেসবুকেও দেন, তাহলে তো আপনি বুঝতে পারলেন না, বা আসলে আপনি এই জায়গাতে পটেনশিয়াল কিছু তো ভ্যালু ক্রিয়েট করতে পারলেন না। পটেনশিয়াল ভ্যালু কি আপনি ক্রিয়েট করতে পারলেন না। আপনার টেমপ্লেটটা কোথায় থেকে গেল? একটা জায়গাতেই থেকে গেল। যদি ডিরেক্ট সেলস অফারও দেন, আপনার টেমপ্লেটটা ওয়ান কাইন্ড অফ একটা সার্ভিসের উপর থেকে গেল। মেসেজ টেমপ্লেট একটা, উইনিং টেমপ্লেট বলতে আসলে কি বোঝাচ্ছি, এখন আমরা ওই জায়গাতে প্রবেশ করবো। দেখেন, ইউটিউব দিয়ে বোঝালাম, তো ইউটিউব নিয়ে আমরা প্রশ্ন করি। দেখেন, আমি একজন মানুষের যদি 5টা প্ল্যাটফর্ম হয়, 5টা প্ল্যাটফর্ম হোক অথবা 10টা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে হোক না কেন, আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে কোন প্ল্যাটফর্ম গুলোকে আমাকে আইডেন্টিফিকেশন করতে পারবে না, কোন প্ল্যাটফর্ম গুলোকে আমাকে আইডেন্টিফিকেশন করতে পারবে না। যেমন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আমাদের নর্মালি কি থাকে, সেম নামে বা সেম ইউজার নেমে কিন্তু আসলে প্রোফাইল গুলো করা থাকে। সো এই দুই জায়গায় যখন আমি মেসেজ করবো, অবশ্যই এই দুটার জায়গাতে সেম মেসেজটা করলাম। বাট ইমেলে যদি আমি আসলে মেইল করি, আমি কি আসলে এই মানুষটা কি বুঝতে পারবে যদি আমি আসলে নিজেকে রিপ্রেজেন্ট না করে যে ভাই তোরে তো আমি ওই ফেসবুকে এবং ইনস্টাগ্রামে যে মেসেজ করছি, আমি সেই ব্যক্তি, আমি তোমাকে ইমেলও মেসেজ করছি, আমি যদি না বুঝাই, তাহলে কি আমাকে আইডেন্টিফিকেশন করতে পারবে? কখনোই করতে পারবে না। ইভেন আরেকটা যে ফানেলটা, হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে ধরে নেন আমি যদি আরেকটা মেসেজ ফানেল ক্রিয়েট করি, এই জায়গাতে একটা, তো আমরা এই দুটো প্ল্যাটফর্মের জন্য একটা রাখলাম, ইমেলের জন্য একটা রাখলাম, হোয়াটসঅ্যাপের জন্য একটা রাখলাম। কি একটা রাখলাম? মেসেজের টেমপ্লেট। এই যে টেমপ্লেটটা আসেন, ধরে নেন ওই ব্যক্তিটার ইউটিউব এসইওর সার্ভিস প্রয়োজন, বা নিয়মিত ভিডিও আপলোড করতেছে। এখন আমার মেসেজটা হয়ে গেছে কি, আমি একটা মেসেজ লিখা আছে, আমি এই মেসেজের বাইরে আসলে যেতে চাচ্ছি না বা যাই না, তাহলে তখন বুঝতে পারবেন না যে আসলে আপনার এই টেমপ্লেটটা কতটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট পাওয়ার জন্য।
কোন টেমপ্লেটটা ভালো কাজ করছে, কোনটা খারাপ করতেছে। তো যারা ইউটিউব এসও সার্ভিস দেন, ইউটিউব এসও সার্ভিসের মধ্যে কি ইনক্লুডিং আছে দেখেন, থাম্বনেল ডিজাইন আছে, একদম বেসিক একটা জিনিস। তারপর হচ্ছে টাইটেল, 2 নম্বর, 2টা ট্যাগ, 3টা ডেসক্রিপশন, 4টা পেইড এন্ড অর্গানিক প্রমোশন, যেটা 5টা। এই 5টা জিনিস কি আছে ইনক্লুড, কার উপর, কার ভিতরে আছে, ইউটিউব এসও এর মধ্যে 5টা জিনিস ইনক্লুডিং আছে। ইউটিউব এসও এর মধ্যে যদি এই 5টা জিনিস ইনক্লুডিং থাকে, আমরা আসলে মেসেজ টেমপ্লেট কি সাজাতে পারবো না 5 ভাবে? 100% পারবো। ইভেন আমার কিন্তু ইউটিউব এসও স্কিল নাই, সো আমি 5টা বের করলাম। যার ইউটিউব এসও স্কিল আছে সে হয়তো আরো 2-3টা বাড়াতে পারবে। কিভাবে আসলে বানাতে হবে সেটা আমি একটু ডিটেইলসে আলোচনা করছি। ধরে নেন ইমেল আপনি মেসেজ করেছেন বা মেইল করেছেন, আর রিসেন্টলি আমি আপনার রিসেন্টলি আপনার চ্যানেলটা চেক আউট করলাম, দেখলাম আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন, ভিডিওর সবকিছুই ভালো লাগছে, বাট আপনার থাম্বনেইলটা যদি আরেকটু অ্যাট্রাকটিভ হয় এবং টাইটেলে যদি একটু ফোকাস দেন, টাইটেল এবং থাম্বনেইল নিয়ে কথা বললাম এখানে, টাইটেলে যদি ফোকাস দেন অবশ্যই আপনি এই জায়গাতে ভালো কিছু ভিউজ এবং পটেনশিয়াল যে ইউটিউবের গ্রোথটা সেটা আনতে পারবেন। এটা কোথায় দিলাম মেসেজটা? আমি ইমেলে দিলাম। কোথায় দিলাম? ইমেলে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে ধরে নিন আমি তাকে মেসেজ করার ক্ষেত্রে ট্যাগ এবং ডেসক্রিপশনের উপর ফোকাস রেখে কথাটা শুরু করলাম। আমি রিসেন্টলি দেখলাম আপনার ট্যাগ এবং ডেসক্রিপশনে অনেক ঘাটতি, যার কারণে আপনি পটেনশিয়াল মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন না, কারণ মানুষজন 10 সেকেন্ডের মধ্যে আবার স্কিপ করতেছে আপনার ভিডিওটা। কারণ আপনার ভিডিওর যে সামারাইজ এটা যদি ডেসক্রিপশনে রাখা যায় এবং প্রপার ট্যাগ যদি ইউজ করা যায়, খুব সহজে মানুষজন ইন্টারেস্টের সাথে আপনার ভিডিওটা দেখবে এবং ভালো একটা ভিউজ পাবে। এই সেম জিনিসটা কিন্তু একজন বিজনেস ওনার, আমি কিন্তু একজন মানুষকেই ইমেলে একটা মেইল করলাম দুইটা দুইটা জায়গার উপর ফোকাস রেখে, বাট ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে মেসেজটা করলাম সেটা ট্যাগ এবং ডেসক্রিপশনের উপর ফোকাস রেখে। এখন হোয়াটসঅ্যাপটা বাকি আছে, হোয়াটসঅ্যাপে আমি পেইড, এই জায়গাতে কিন্তু লেখা যায়, আপনি কথার টোনটা একটু চেঞ্জ করেন এখন, রাইট না, একটু প্রফেশনাল করেন এবং সেলস নির্ভর করেন, একটু প্রফেশনাল সেলস নির্ভর করেন যে আসলে গুগল অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, পেইড অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডস এর মাধ্যমে, পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার ভিডিওটা, যেহেতু আপনি একটা সার্ভিস প্রোভাইড করেন, আপনি ই কমার্স বিজনেস আছে অথবা আপনি একটা সার্ভিস প্রোভাইড করেন, পটেনশিয়াল মানুষের কাছে আমি পৌঁছাতে পারবো, যার মাধ্যমে আপনি যখন পটেনশিয়াল মানুষের কাছে পৌঁছাবেন, আপনার যেমন এখানে আপনার সেলস রেভিনিউটাও জেনারেট হবে এবং আপনি তাদের কাছে পৌঁছাতে পারবেন, আপনার সার্ভিস হোক অথবা ই কমার্সের প্রোডাক্ট হোক, সেই প্রোডাক্টগুলো আসলে সেলসও বাড়বে ধরে নেন। অথবা আপনি চাইলে অর্গানিক প্রমোশনও করতে পারেন। অর্গানিক প্রমোশন বলতে ইউটিউব এসো, যেখানে আসলে আমি পার ভিডিওতে এইভাবে কাজ করবো, এই জিনিসগুলো থাকবে, এটার মাধ্যমে আপনি পটেনশিয়াল মানুষের কাছে পৌঁছাতে পারবেন। যার কিছু এই অর্গানিকের মধ্যে, এসো এর মধ্যে আমি ইনক্লুডিং সব রাখলাম। দেখেন 3টা জায়গায় 3টা মেসেজ দিলাম, 4টা জায়গায়, ফেসবুক ইনস্টাগ্রামে 2টা মিলে একটা, হোয়াটসঅ্যাপে একটা, ইমেল একটা। কোন ব্যক্তি? একজন ব্যক্তিকে, কিন্তু তো ফেসবুক ইনস্টাগ্রামে যে যে ব্যক্তিকে নক করেছি সে আইডেন্টিফিকেশন করতে পারবে যে আমি একজন ব্যক্তি, আমি 2 জায়গাতে সেম মেসেজ করেছি। বাট ইমেলে আমি যদি আইডেন্টিফিকেশনের জায়গা না রাখি ভাই, আমি যদি না রাখি তাহলে কি আমাকে ধরতে পারবে? কখনো ধরতে পারবে না যে আমি ওই ব্যক্তি যে ব্যক্তি ফেসবুক এবং ইনস্টাগ্রাম আপনাকে মেসেজ করেছিলাম। এবং চলে আসেন হোয়াটসঅ্যাপে সেম জিনিস, কিন্তু 3টা জায়গায় 3টা টেমপ্লেট ইউজ করলাম। কি টেমপ্লেট? আমি যে সার্ভিসটা দিব সেম ওই সার্ভিসেরই টেমপ্লেট কিন্তু আমি মেক করেছি। এবং মেক করার সুবিধার্থে আমি কি করলাম, 3টা জায়গায় বা 4টা জায়গায় 3 রকমের টেমপ্লেট দিলাম। তখন আমি তা সব বুঝতে পারবো যে কোন ধরনের টেমপ্লেট গুলো আমি যাদের কাছে যাচ্ছি তারা কোন ধরনের আমার টেমপ্লেট গুলো আসলে তারা আসলে পছন্দ করতেছে, কোনটা আমার উইনিং টেমপ্লেট। ধরে নেন আপনি ফেসবুক ইনস্টাগ্রামে যে টেমপ্লেটে কথা বলেছেন এটা হয়তো ভালো, আপনার কাছে রেসপন্স পাচ্ছেন, আপনি ভালো রেসপন্স পাচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে যে না ভাই আমি তাহলে এইটা ইমেলও কন্ট্যাক্ট করবো। আবার সামহাও মনে হচ্ছে যে ইমেলের টেমপ্লেটটা আসলে হচ্ছে না, ইনস্টাগ্রাম ফেসবুকের টেমপ্লেট আছে, একটু রিভিশন দেন। রিভিশন বলতে কি, আপনি একটু ঘুরাই দেন, যেটা ইমেলে দিতেন সেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে দেন, ফেসবুক ইনস্টাগ্রামে যেটা দিতেন সেটা ইমেলে নিয়ে আসেন, ফেসবুকে যেটা দিতেন সেটা ইমেলে নিয়ে আসেন, ইমেলে যেটা দিতেন ফেসবুকে নিয়ে আসেন। বাট নট একটা, আমি আগে বলছি নট একটা, একটা টেমপ্লেট দিয়ে আপনি যদি এখন মনে করেন যে ভাই আমার তো একটা মেসেজ লেখা আছে কেমন ভাই, যে এই মেসেজটা আমি এইভাবে দিতাম, এইভাবে করে দিতাম, খালি কপি করতাম আর যা সামনে পাইতাম, আমার তো শীট ওপেন করা আছে, খালি ওপেন করে ঘরে খালি মেসেজ দিতাম,
যদি মেসেজ দেওয়াই যদি মুখ্য বিষয় আপনার হয়, তাহলে ভুলে যান, এভাবে করে খুব বেশি আগাতে পারবেন না, কারণ আপনি তাকে টার্গেট হচ্ছে না তো। একটা ব্যক্তিকে যখন আপনি তিন দিক থেকে যখন ঘিরে ধরতেছেন, তার অবশ্যই কোন একটা কথার টোনটা পছন্দ হতে পারে, বাট আপনি তো আর জানেন না, যে আপনার এই কথাই ভালো লাগবে, আপনার এই কথাই ভালো লাগবে, আপনার এই কথাই ভালো লাগবে। বাট তিনটা কথা, একটা সার্ভিস সেলের জন্য তিনটা কথা, আপনি চাইলে 4টা 5টা কথাও কিন্তু আপনি মেক করতে পারবেন। আমি জাস্ট তিনটা বললাম, পাঁচটা বেস টপিক বললাম, বেস প্ল্যাটফর্ম বললাম, এই বেজের উপর কিন্তু আমি বানালাম। 5টা দিয়ে 5টা বানানো যায় ইচ্ছে করলে, আমি 2টা বানাইছি বা 3টা বানাইছি। তো যারা আপনার কাজ করবেন তারা যখন একটু টার্গেট করবেন যে হ্যাঁ এভাবে টার্গেট করা উচিত, তাহলে ভালো। ওকে, তাহলে আমরা আপাতত একটু বুঝেছি যে উইনিং টেমপ্লেট বলতে কি বোঝায়, আসলে আমাদের টেমপ্লেটে কিভাবে পরিবর্তন আসা যায়। এখন আসেন ফলো আপ। মার্কেটিং এর ফলো আপটা আসলে কিভাবে করা উচিত, ফলো আপটা কিভাবে করা উচিত। প্রতিটা টেমপ্লেটে কিন্তু একটা সিকোয়েন্স থাকতে হবে, 100%। সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছে? সিকোয়েন্স বলতে বোঝাচ্ছে যে আমি একটা কথা শুরু করলাম, তারপরে কথা শুরুতে আমি আসলে বেসিক একটা কনসেপ্ট বললাম। তো ইউটিউব এসওটা এইভাবে কাজ করে। আপনি আপনার চ্যানেলের জন্য ইউটিউব এসও যদি করেন, আপনার গ্রোথ কিভাবে আসে, আমি আপনাকে হেল্প করতে পারবো ইউটিউব এসওর মাধ্যমে, মান্থলি স্যালারি। তার মানে আমি কথাটা শুরু করলাম বিগিনার পর্যায়ে, তারপর মাঝখানে একটু অনুপ্রবেশ করলাম তার ভিতরে, ওই কথাটার ভিতরে, বাট সেলস এর ভিতরে, এবং লাস্টে যে মেসেজটা লিখলাম সেটা টোটালি সেলস। এই পুরো প্রসেসটাকে বলা হয় একটা সিকোয়েন্স। ঠিক টেমপ্লেটের প্রথম মেসেজটা আপনি যেটা দিয়েছেন ভাই, প্রথম মেসেজ যেটা দিয়েছেন, এরপরে যদি আপনার ভাবতে হয় যে দ্বিতীয় মেসেজ কি দিব, তৃতীয় ফলো আপ কি দিব, তাহলে আপনি এখনো অনেক দূরে পড়ে আছেন। প্রথম মেসেজ করার পরে যদি আপনি রিপ্লে পান, তাহলে তো আপনি ম্যানুয়ালি উত্তর দিতে পারবেন। কারণ কি, আমি একটা মানুষকে একটা মেসেজ করেছি, সে ইন্টারেস্ট, সো সে কিভাবে কথা বলছে সেভাবে আমাকে কথা বলতে হবে, তখন আর ফলো আপ স্ট্র্যাটেজি ইউজ করার প্রয়োজন নাই। বাট একটা মানুষকে আমি মেসেজ করেছি বা মেইল করেছি বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়েছি, সিন করেছে, ধরুন রিপ্লে করেনি, তাহলে রিপ্লে না করলে তো আমাকে দ্বিতীয় মেসেজটা আগে থেকে সাজানো রাখতে হবে। রিপ্লে যদি না করে তাহলে আমি এই মেসেজটা করবো, তারপরে যদি রিপ্লে না করে আমি এই মেসেজটা করবো। তো সিকোয়েন্সটা বলতে এটা বোঝা যাচ্ছে, প্রত্যেকটা মেসেজের ঠিক প্রিভিয়াস আমি যে জিনিসটা দেখলাম, 5টা জিনিসের উপর 3টা মেসেজ করলাম কিন্তু আমরা, একটা ফেসবুক, ইনস্টাগ্রামে একটা, ইমেলে একটা, হোয়াটসঅ্যাপে একটা, 3 ধরনের। এই 3 ধরনের মেসেজের টেমপ্লেট আবার তৈরি করে রাখতে হবে। প্রথম মেসেজটা আমি এটা দিব ভাই, দ্বিতীয় মেসেজটা যদি না দেখে বা সিন যদি করে, রিপ্লে যদি না করে, আমি দ্বিতীয় মেসেজটা দেবো, এবং তৃতীয় মেসেজটা দিয়ে আমি ওনার জন্য প্রসেসটা ইন করে দেবো, কোথায়, যে প্ল্যাটফর্মে আমি এই মেসেজটা দিয়েছি। কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে দিয়ে থাকি যে আমি ফেসবুক ইনস্টাগ্রামে ভালো একটা সময় দিয়েছি, বাট এখন পর্যন্ত ফলো আপ দিয়েও কাজ হয়নি, দ্যাটস ইট, আর দেওয়ার প্রয়োজন নাই। কারণ একটা মানুষকে তো বারবার মেসেজ দিয়ে তো লাভ নাই, একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক্ষেত্রে অনেকে 3টা মেসেজের সিকোয়েন্স রাখে, অনেকে 5টা, অনেকে 6টা 7টা, এইভাবে একটা সিকোয়েন্স রাখে, একটা প্রক্রিয়া রাখে। তো আপনি কোনো ক্ষেত্রে 3টা রাখবেন, কোনো ক্ষেত্রে 5টা রাখবেন। 5টা বলতে একটু লং, মানে শর্ট করে বুঝাইতে বুঝাইতে আপনি ভিতরে প্রবেশ করলেন, কথাটা কিরকম। আজকে আপনার সাথে পরিচয়, শিমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ঠিক আছে ভাইয়া, ইনশাল্লাহ একটা দিন বসে আমরা আমার বা আপনার একটা বিজনেস নিয়ে আমরা ডেভেলপমেন্ট করবো। ঠিক আছে। দ্বিতীয় দিন, শিমুল ভাই আমরা তো একটা বিজনেসের কথা বলছিলাম, আপনার মনে আছে কিনা জানি না, তো এই বিজনেসটা ডেভেলপমেন্ট করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে না, আপনি যদি সময় দেন হয়তো আপনার এখানে পটেনশিয়াল বিজনেস না, আমারও আছে। আমি দেখেছি রিপ্লে দেন, কিন্তু ভাই আমি জানি আপনি ব্যস্ত, তো ব্যস্ততার মাধ্যমে যদি সময় হয় একটু সময় দিবেন, আমি এখানে 50% শেয়ার আপনাকে দিতে যাচ্ছি। এই যে অনুপ্রবেশটা স্টেপ বাই স্টেপ, এই অনুপ্রবেশটা আপনার কোথায় রাখতে হবে, সিকোয়েন্সের মধ্যে রাখতে হবে। এই সিকোয়েন্সটা কিভাবে সাজাতে হবে, আপনি যেভাবে কাজ করবেন ভাই। এখানে অনেকে অনেক প্ল্যাটফর্ম বেস কাজ করে, এখানে তো আমরা আসলে স্কিল শিখতে আসিনি, আমরা শিখতে আসছি আমাদের প্রবলেম গুলো কিভাবে সলিউশন করা যায়, কিভাবে আগানো যায়। ধরেন ইউটিউব এসে অনেকে আছে ইউটিউব এসেতে যে ভাই ওয়াচ টাইম নিয়ে কাজ করে, করে না, অনেকে আছে বাংলাদেশে, বাইরে তো কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকে, এটা দিয়েও কিন্তু মেসেজ লেখা যায়, তাই না? 100%। কেউ ইউটিউবে এসে $10 কাজ করতেছে, কেউ ইউটিউবে এসে $30 কাজ করতেছে। যে $30 কাজ করতেছে, ভালো করে দেখেন, তার অ্যাডিশনাল কিছু সার্ভিস আছে, সেই সার্ভিসের জন্য $30 চার্জ করছে, যে আমি ইউটিউবে এসেও কমপ্লিট করে দিচ্ছি, সেই সাথে পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনাকে 2K ফলোয়ার্স এনে দিচ্ছে বা ভিউস এনে দিচ্ছে। এই তো এইটার মাধ্যমে কিন্তু সে $30 চার্জ করছে পার ভিডিওতে। আবার অনেকে আছে
ইউটিউবে এসোটা করে দিচ্ছি, কমপ্লিট স্ক্রিপ্ট করেছে, থাম্বনেইল, টেকলিস্ট, ডেসক্রিপশন, ট্র্যাক, তারপর হচ্ছে টাইটেল, সবকিছু অপটিমাইজ করে 7 দিনে একটা ম্যানেজমেন্ট সিস্টেম রাখবো, একটা ভিডিও চলে আসবে। হয়তো সব ভিডিও 500 ফলোয়ার লাইক পেতে পারেন বা হচ্ছে ভিউজ পেতে পারেন। তো আপনার যে স্কিলটা আছে এই স্কিলটাকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। এখন চলে আসেন ক্লায়েন্ট মিটিং স্ক্রিপ্ট। ক্লায়েন্ট মিটিং স্ক্রিপ্ট যেটা আসলে কাস্টম চেক লিস্টের সাথে সামঞ্জস্য আছে। ধরে নেন একটা ফেসবুক পেজ, পেজ ক্রিয়েশন খুবই সহজ। এখানে অনেকে আছে যে পেজ ক্রিয়েশনে কাজ করেন না, করেন, ঠিক যেরকম শাকিল ভাই বললো যে ভাই এটা তো আমার নিশ না, সো ফর দ্যাট আমি আসলে এই কাজটা করি না। বাট আপনার নিশ না থাকার পরেও কিন্তু দেখেন ক্যানভাটা আপনার যে পরিমাণ হেল্প করতেছে ব্যাকএন্ড থেকে, কিসের জন্য? আপনার স্কিল সেল করার জন্য। ঠিক এইভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আরো কিছু স্কিল, যে স্কিল গুলো ফাইন্ড আউট করার জন্য আপনাকে কিন্তু কোর্স করার প্রয়োজন নাই। এই জিনিসগুলোর জন্য আপনাকে কোর্স করার প্রয়োজন নাই ভাইয়া। ক্যানভাটা ঠিক যেভাবে আপনার স্কিলটাকে সেল করে দিচ্ছে, আপনাকে আরো কিছু স্কিল ফাইন্ড আউট করতে হবে, যে স্কিল গুলো আসলে ক্লায়েন্ট আউট কিছু সময় যখন কনভারসেশন আমি কথাগুলো বলবো, অবশ্যই আমি আমার গোল আপ স্কিল ধরেন আমি একটা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করেছি ওনার জন্য, বাট আমার তো থাম্বনেল ডিজাইন ফ্রি সার্ভিস দেওয়ার কারণ একটাই রিজন, যেন এখান থেকে পটেনশিয়াল ক্লায়েন্ট গুলোকে বা পটেনশিয়াল মানুষজনকে ক্লায়েন্টে যেন কনভার্ট করে ইউটিউব এসএও সার্ভিসটা দিতে পারে। কিন্তু কয়েকটা স্টেপ পার হয়ে তো আমাকে ওই জায়গাতে কনভার্ট করতে হবে। হুট করে বললাম, আমরা তো আসলে অনেকে দেখবেন যে স্ক্রিনশটে বিশ্বাসী, বিভিন্ন জনের স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে বলেছি বা বিজনেসকে বলতেছি দেখো কি রকম রেজাল্ট এনেছি প্রিভিয়াস। স্ক্রিনশট চুরি করা আসলে পাবেন না। যদি স্ক্রিনশটের মতন রেজাল্ট যদি না আনতে পারেন সেটা অবশ্যই পাবেন, কারণ আপনি মানুষকে একটা ভরসার জায়গা দেখাচ্ছেন, তার টাকা আপনি নিজের হাতে খরচ করতেছেন, তার জন্য রেজাল্ট শূন্য। আজকে যদি সেই টাকায় যদি আপনার জন্য হতো, আপনাকেই যদি বলা হতো আপনি তো খুবই এক্সপার্ট, ফেসবুক অ্যাডস করে আপনি হচ্ছে সার্ভিস সেল করে দিচ্ছেন, তাহলে আপনি কেন ক্লায়েন্টের জন্য সার্ভিস সেল না করে আপনি নিজের জন্য সার্ভিস সেল করেন? যে আপনি ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস জানেন, কি সার্ভিস দেবেন আসে না, এখানে ক্যাম্পেইন করেছি স্পন্সর ভাইয়া, করলেন না। তো সব জায়গাতে আসলে চিন্তা বা বিবেচনা করার ক্ষেত্রে আমাদেরকে এইভাবে ক্যাপাবিলিটি রাখতে হবে, নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে, যেন আপনি যেটাই করেন সেটা যেন তার জন্য বেনিফিট হতে পারে, শুধু টাকা পকেটে ঢোকানোই বেনিফিট মনে করা যাবে না। ক্লায়েন্ট মিটিং স্ক্রিপ্ট আসলে কিভাবে করণীয় দেখেন, একটা যে কোনো প্রজেক্টে যান না কেন, আপনার যে কোনো কাজ করেন না কেন, আপনার সেই কাজটাকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করতে হবে কোথায়? মিটিং এ। কোথায় করতে হবে? মিটিং এ। এখন অনেকে আছে যে ভাইয়া আমি ইংরেজিতে খুবই দুর্বল। ভাই বিশ্বাস করেন, আপনি কি দিয়ে ভাত খেয়েছেন, ফাঙ্গাস মাছ খেয়েছেন নাকি গরুর মাংস খেয়েছেন, এটা ক্লায়েন্ট কখনো জিজ্ঞেস করবে না। এগুলোতে খুব কম কথা হবে ভাইয়া। আপনি কি সার্ভিস দেন? ইউটিউব এসেও সার্ভিস দেন। ইউটিউব এসেও সার্ভিসের প্রথম প্রশ্নটা কি হওয়া উচিত? আপনার ইউটিউবে এসেওতে আপনি যদি কাজ যদি করতে চাই বা ক্লায়েন্ট দিতে চাই, আমি ইউটিউব এসেও সার্ভিস দিয়ে থাকি, আপনার এই জন্য প্রথম করণীয় হচ্ছে আমাকে চ্যানেল অ্যাক্সেসটা দেওয়া। তো সেই চ্যানেল অ্যাক্সেস কিভাবে দিবে? সেটিং এ গিয়ে পেজ রোল থেকে বা যেভাবে দেওয়ার মধ্যে সেভাবে দিবে। তার মানে আপনাকে চ্যানেল অ্যাক্সেসটা লাগবে। আপনাকে চ্যানেল অ্যাক্সেস লাগবে। ধরে নেন আপনি প্রথম কোশ্চেনটা এটা হয়ে গেছেন যে আপনি চ্যানেল অ্যাক্সেস ছাড়া কাজ করেন না। চ্যানেল অ্যাক্সেস ছাড়া কাজ করে না। আরো সহজ ভাবে বোঝাই, ফেসবুক পেজ দিয়ে বোঝাই, তাহলে আরো সহজে বুঝতে পারবেন যে আমি ফেসবুক পেজটা আপনার ম্যানেজ করব। তো আপনি কি ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে আপনার বিজনেসের জন্য? যদি ক্রিয়েট করা থাকে ভালো, তাহলে আপনি আমার পেজের অ্যাক্সেস দিবেন। যদি না করা থাকে তাহলে আমি আমার ইনটেক করে আপনাকে অ্যাক্সেস দেব। তার মানে প্রথম প্রশ্নটা, ডু ইউ হ্যাভ ফেসবুক পেজ ফর ইউর বিজনেস? যদি ইয়েস হয়, প্লিজ প্রোভাইড মি অ্যাক্সেস টু মাই ফেসবুক আইডি। যদি নো হয়, তাহলে আই উইল ক্রিয়েট ইন মাই ইন, দেন আই উইল প্রোভাইড ইউ অ্যাক্সেস টু ইউর ফেসবুক আইডি। তার মানে প্রত্যেকটা একটা করে প্রশ্ন থাকতে হবে, একটা প্রশ্ন থাকতে হবে। প্রথম কোশ্চেনটা করবো, আপনার কি ফেসবুক পেজ আছে আপনার বিজনেসের জন্য? ইয়েস হলে উত্তর একটা, নো হলে উত্তর একটা বললাম। এই যে প্রথম একটা স্টেপ শেষ করলাম। এরপরে দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনার ফেসবুক পেজ পাওয়ার পরে আমি ইউআরএল গুলো ঠিক করব। কভার ফটোটা চেঞ্জ করবো, লোগোটা চেঞ্জ করবো যদি আপনার এক্সিস্টিং লোগো না থাকে। কভার ফটোটা কেন গুরুত্বপূর্ণ? যে আপনার বিজনেসটা রিপ্রেজেন্ট করার জন্য কি সার্ভিস সেল করেন এটাই আমি কভার ফটোতে তুলে ধরবো। এই জন্য আমার গ্রাফিক্স ডিজাইনের টিম আছে, সে আপনার কভার ফটোটা করে দিবে, এটা আমার প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। তো এই মেসেজটাই আপনাকে আগে লিখে রাখতে হবে ভাইয়া। যখন মিটিং এ যাচ্ছেন একটু ছোট করে, এরকম ছোট করে একটা টেমপ্লেট এইভাবে লিখে রাখেন, ইয়েস আর নো থেকে শুরু করে। আপনাকে কাউকে হেল্প নেওয়ার প্রয়োজন নাই, কাউকে হেল্প নেওয়ার প্রয়োজন নাই। থার্ড আসার পর আপনি কি করতেছেন? এখন দেখেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট খুব একটা সফট স্কিল। যেমন ইউটিউব এসোটা সফট স্কিল, ইভেন আমরা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিচ্ছি এটাও সফট স্কিল। তো ধরে নেন আপনি একজন ক্লায়েন্টের ফেসবুক পেজের অ্যাক্সেস পেয়েছেন,
বিজনেসটা হচ্ছে সেলফোন রিপেয়ার, ধরে দেন সেলফোন রিপেয়ার। এখন আপনি আসলে কি কি সার্ভিস তাকে প্রোভাইড করবেন, সেটা $50 অথবা $100 প্যাকেজের মধ্যে, সেটা আগে তো বুঝে নেই কাজটা নিয়েছে। ধরে নেন আমার প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল যে 30 ডেজ 30 ইমেজ থাকবে, 30 ডেজ এই ইমেজের সাথে কন্টেন্ট থাকবে, হ্যাশট্যাগ থাকবে, আদার সিটি বাটন গুলো থাকবে। যদি আপনার যেহেতু সেলফোন রিপেয়ার, অবশ্যই রিপেয়ার ধরনের বিজনেস, তো সিটি হিসেবে আমরা ফোন নাম্বারটা রাখতে পারি। তো এই যে জিনিসটা আমি এতটুকু দিতে চেয়েছিলাম, কত $100 ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এখন ভাই প্রথম দিন কি পোস্ট করবেন, দ্বিতীয় দিন কি করবেন, তৃতীয় চতুর্থ পঞ্চম, এই হয়তো 30টা দিনের জন্য তো আমাকে পোস্ট রেডি করতে হবে। এখন রেডি করার জন্য আসলে আমার ফার্স্ট রিকমেন্ডটা কি, আসলে তারা কি কি ধরনের সার্ভিস দেয়, কি ধরনের বিজনেস, সেলফোন রিপেয়ার আসলে তাহলে কি কি ধরনের সার্ভিস দেয়, যে ফোনের চার্জার চার্জিং পোর্ট রিপেয়ার, ওকে, স্ক্রিন রিপ্লেসমেন্ট, ওকে, তারপর হচ্ছে ব্যাটারি রিপ্লেসমেন্ট, ওকে, এরপর হেডফোন এক্সেসরিজ সেল, ওকে, চার্জার সেল, ওকে, নতুন ফোন সেল করতেছে, ওকে। ধরে নেন এই 6টা সার্ভিস তারা দেয় তার বিজনেসের জন্য। তাহলে এই 6টা সার্ভিসের কম্বিনেশনে, এই 6টা সার্ভিসের কম্বিনেশনে 30 দিনে আমাকে কি করতে হবে, পোস্ট রেডি করতে হবে। তো পোস্ট রেডি করার জন্য আপনি যদি মনে করেন ভাই এখন ক্যানভা একটা ডিজাইন করলাম, একটা পোস্ট কন্টেন্ট লিখলাম এবং হচ্ছে হ্যাশট্যাগ সহ আমি দিয়ে দিলাম, এইভাবে করে আগালে আপনি ফানেলটা ক্রিয়েট হবে না। ফানেল বলতে কি বোঝাচ্ছে, যে 30 দিনের যে কম্বিনেশনটা, এটাতে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে ইমেজটাকে রেডি করে নিতে হবে। আর এই ইমেজটা রেডি করার জন্য আপনি হচ্ছে ইমেজের যে টাইটেলটা ইউজ করবেন, সেই টাইটেলটা ইউজ করে ফেলতে হবে। ধরে নেন চার্জিং পোর্ট রিপেয়ার, এটা আমি টোটাল সার্ভিসটা পেলাম কয়টা, 6টা। টোটাল সার্ভিসটা পেয়েছি 6টা। ধরে নেন একটা নিয়ে আমি হচ্ছে 3বার পোস্ট করতে পারবো বা 4বার পোস্ট করবো। ধরেন 5 6 30, 5বার পোস্ট করবো, মানে চার্জিং পোর্ট রিপেয়ার নিয়ে আমি 5বার পোস্ট করতে পারবো। এখন আমি একটা পোস্টের টাইটেল লিখলাম, ইমেজ টাইটেল, চার্জিং পোর্ট রিপেয়ার ফর আইফোন, চার্জিং পোর্ট রিপেয়ার ফর অ্যান্ড্রয়েড, চার্জিং পোর্ট রিপেয়ার ফর অ্যাপ আইপ্যাড, ওকে, চার্জিং পোর্ট রিপেয়ার ফর অল ডিভাইস। 4টা হয়ে গেল। তো এই যে চার্জিং পোর্ট রিপেয়ার ফর আইফোন যে লিখলাম, এটা একটা কি টাইটেল, এটার উপর দিয়ে বেস করে কিন্তু আমি আসলে কন্টেন্ট লিখবো। তো কন্টেন্ট লেখার ক্ষেত্রে আগে আমাকে 30 দিনের ইমেজটা রেডি করতে হবে। তো 30 দিনের ইমেজটা কার উপর রেডি করবো, 30টা টাইটেল আগে মেক করে নিবো, যে ভাই আমি 30টা টাইটেল দিলাম। তখন আপনি যদি গ্রাফিক ডিজাইনারকে দেন যে ভাই এই টাইটেলের উপর আমাকে ইমেজ করে দিবেন, আমার কোম্পানির লোগো আছে, এই লোগোটা বড় আর আপনি যদি মনে করেন যে ক্যানভাতে আপনি নিজেই করবেন, আপনি নিজে করে ফেলেন আগে। তো 30 দিনের যদি ইমেজ যদি আপনি রেডি করতে চান, এখানে অনেকের এক্সপার্ট আছে যে 30টা ইমেজ করতে হয় একদিনের বেশি সময় নেয় না ক্যানভাতে। 30 দিনের ইমেজ করতে ক্যানভাতে একদিনের বেশি সময় নেবেন না, নেবেন কখনোই নেবেন। আপনি একটা দিন সময় নিয়ে ধরেন যে 30 দিনের কি করলেন, আপনি ইমেজটা রেডি করলেন। সর্বপ্রথম কাজটা কি, আমাদেরকে আসলে পোস্ট করার জন্য, যদি আপনার কাজটা হয়ে যায় নিয়মিত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, ইমেজ পোস্ট করা, কন্টেন্ট দেওয়া, এগুলো যদি হয়ে থাকে, তো সর্বপ্রথম টাইটেল মেক করতে হবে। 30 দিনে আসলে কোন কোন টাইটেল লিখবেন, এই টাইটেলটাকে লেখার পরে ইমেজ দেওয়ার আগে আপনাকে সাজিয়ে নিতে হবে। যে চার্জিং পোর্ট প্রিপেয়ার দিয়ে রেগুলার 4 দিনই যদি আমি চার্জিং পোর্ট প্রিপেয়ার দিয়ে পোস্ট দিতাম তো হলো না। প্রথম দিন চার্জিং পোর্ট, দ্বিতীয় উইকের মাঝখানে চার্জিং পোর্ট, তৃতীয় উইকের লাস্ট চার্জিং পোর্ট, ফোর্থ উইকের এইখানে চার্জিং পোর্ট। ঠিক এইভাবে আপনাকে 30 দিনের টাইটেলটা সাজানোর পর 30টা ইমেজ রেডি করেন। 30টা ইমেজ রেডি করার পরে আপনি মেটা সুইটে যান, অথবা ভাইরাল ড্যাশবোর্ডে যান, অথবা আদার সোশ্যাল মিডিয়া টুলসে যান। টুলসে যাওয়ার পরে আপনি যদি ক্যানভারও হেল্প, চ্যাট জিপিটির হেল্প নেন, দেন চ্যাট জিপিটি কন্টেন্ট দিয়ে উঠাবেন। আমার তো খুব বাজেট কম দিয়েছে ক্লায়েন্ট, রেগুলার ওই কন্টেন্ট ক্রিয়েশন করে তো করতে পারছে না। তো আপনি একটা ফরম্যাট বা স্ট্রাকচার দিয়ে দেন, কোন একটা পেজের স্ট্রাকচার ভালো লেগেছে সেলফ রিপেয়ার, চ্যাট জিপিটিকে বলেন আমি কিছু একটা পোস্ট দিলাম, তুমি এটা খালি রিমেম্বার মনে রাখবো। এরপর আমি তোমাকে শুধু টাইটেল দিব, এই টাইটেলের উপর আমার সিটি ইউজ করে এই কনসেপ্টে বা এই ফরম্যাটে তুমি আমাকে কন্টেন্ট মেক করে দেবো ভাই, তাইলে হবে। তো টাইটেল যখন রেডি হয়ে গেছে, আমার ইমেজটাও রেডি হয়ে গেছে, ধরেন একদিন এটা আমি কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় দিন বসে সুন্দর করে মেটা সুইটে দিয়ে যদি করেন, ইমেজটা আপলোড করলেন, এই টাইটেলটা কপি করে চ্যাট জিপিটিকে দেন, কন্টেন্টটা লিখে পোস্টটা শিডিউলে রেখে দেন। তো 30 দিনের পোস্ট ইন এভারেজ আপনি যদি একটা পেজ ম্যানেজের জন্য 3 দিন সময় দেন, কিভাবে যদি চিন্তা করেন কাভার। এখন বাট আমরা ক্লায়েন্টকে কি বলি, দেখো 30 দিন আমি রেগুলার এই 10টায় বসে থাকি তোমার পোস্ট করে, বলে না ঠিকই আবার করে না ঠিকই, এরকম 10টা না হলেও
আমরা কি করি, পোস্ট লেখার আগে বসে থাকি কি লিখবো কি লিখবো। বাট আমি একটা মাসের পোস্টের দায়িত্ব পেয়েছি, আমাকে আগে থেকে তো এইভাবে তো সাজিয়ে যেতে হবে, গুছিয়ে যেতে হবে। বাট আমি যদি আজকে বসি কালকে বসি, এটা রেগুলারই আপনি দেখবেন মেইল সেকশনে। তো সেজন্য সবচেয়ে করণীয় যে জিনিসটা বললাম, ঠিক এইভাবে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজ, সেটা ফেসবুক হতে পারে, লিঙ্কডইন হতে পারে, টুইটার হতে পারে, অথবা আপনার ইনস্টাগ্রাম হতে পারে, যে কোনো প্রোফাইল হতে পারে। প্রথম 30 দিনে এই ধরনের কাজ থাকে যে ভাই 30 দিনে 30টা পোস্ট করতে হবে, সাথে ইমেজ সহ। প্রথমে টাইটেলটা মেক করবেন, এই টাইটেলের উপর বেস করে 30 দিনে 30টা ইমেজ তৈরি করবেন, 30টা টাইটেল মেক করবেন, এই টাইটেলের উপর বেস করে 30টা ইমেজ করবেন। এবং এই টাইটেলের যে মূল ফোকাস বিন্দু ছিল, এই বিন্দুতে ডিটেলসে কন্টেন্টটা রেডি করবেন কোথা থেকে, চ্যাট জিপিটি থেকে। ওখানে বলে দিবেন হ্যাশট্যাগটা সিটিটা দিয়ে দেন, দেন আপনি মেটা সুইটে হোক অথবা আদার্স কোনো টুলস থেকে হোক, আপনি পোস্টটা বলেন সুন্দর করে ভাই শিডিউলে করে দিলেন। দ্যাটস ইট। যখন এই কাজটা যখন একটু গোছানো ভাবে 3 দিনে কমপ্লিট করতে পারবেন, আপনি পরে থেকে কিন্তু ফ্রেশ মাইন্ডে আপনি নিজের জন্য আরো ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। আমাদের ভুল যেটা যেখানে হয়, ভুলটা হচ্ছে কি, যে আমরা নিয়মিত ক্লায়েন্ট আউটরিচ করছি, দু একটা ক্লায়েন্ট পাচ্ছি, তখন ওই কাজে ফোকাস দিয়ে ফেলতেছি, রেগুলারলি কন্টিনিউ আমরা ক্লায়েন্টে আর ফোকাস দিতে পারছি না। মার্কেটিং কথা হচ্ছে কন্টিনিউ প্রসেস, আমি আগে বলছি কন্টিনিউ প্রসেস। আপনি প্রতিদিন সেম ভাবে কিন্তু আপনার মার্কেটিং করে দিতে হবে। আপনার লাখ টাকা ইনকাম করেন অথবা একদম 0 টাকা ইনকাম করেন, যারা 0 টাকা ইনকাম করেন রাইট নাও, তাদেরকে আরো বেশি সময় দিতে হবে, গুরুত্ব আরো বেশি দিতে হবে। এবং আপনি গুরুত্ব দিতে পারবেন, চিন্তা করবেন, আপনাকে আগাইতে হবে। এখানে অনেকে প্রশ্ন করে, ভাই রেসপন্স করছে না, আমার হোয়াটসঅ্যাপ নাই, তার এই এলাকায় হোয়াটসঅ্যাপে সিন করে না। ভাই এগুলোর উত্তর এরকম না, এগুলোর উত্তর কেউ বলতে পারবে না যে ভাই হোয়াটসঅ্যাপে সিন করছে না, আমি করণীয় কি। আপনাকে আলটারনেটিভ বুদ্ধি বের করতে হবে, সিন করছে না কি করণীয়। ইমেল করেছে রিপ্লাই করতেছে না, তাকে আসলে কিভাবে কোন জায়গায় দেখছে, তার আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে কোন জায়গায় সে ফোকাস দিচ্ছে। আমরাই নিজেরাই কিন্তু ডিসকর্ডে ফোকাস নাই, হোয়াটসঅ্যাপে ফোকাস কম মেসেঞ্জারের তুলনায়। তো আমাকে ফোকাস পয়েন্টটা যদি আপনি বের করে আনতে পারেন, ক্লায়েন্টের জন্য হোক বা বিজনেস ওনারের জন্য হোক, তখন আসলে আউটরিচ করাটা সহজ হবে। তো ধন্যবাদ সকলকে আজকে ক্লাসে থাকার জন্য। আমি ক্লাস রেকর্ডটা অফ করতেছি, দেন আপনাদের যার যার করণীয় প্রশ্ন যদি থাকে আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি রেকর্ডটা অফ করি, দেন হচ্ছে